বাইরের রাজ্য থেকে লোকের এখানে নিযুক্ত করতে পারেন। ইলেকশন কমিশন যদি চান তাহলে এগুলো জেনে যাবেন। যদি করতে পারেন তাহলে কেন্দ্রীয় বাহিনী কাজে লাগবে। এসআইআর এর শুনানির জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে জুডিশিয়াল অফিসারদের এবার থেকে শুনানি করা হবে। বাইরের রাজ্য থেকেও জুডিশিয়াল অফিসাররা আমাদের রাজ্যে আসছে। তারপরে কোথাও গিয়ে রাজ্য সরকারের কর্মচারী যারা ছিল তাদের ওপর থেকে কি আস্থা উঠে গেল? এখন এটা তো সুপ্রিম কোর্ট খুব পরিষ্কারভাবে বলেছে যে দুটো সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশন সংবিধানের শ্রেষ্ঠ, রাজ্য সরকারও সংবিধানের শ্রেষ্ঠ। যে একে অপরের বিরুদ্ধে যে দোষারোপ করছে সেটা খুবই দুর্ভাগ্যজনক, এবং সেই জন্যই সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দিয়েছেন। এটা আমাদের বলার কোনো সুযোগ নেই, সুপ্রিম কোর্টই বলে দিয়েছে। জজ জজ সাহেবরা যেখানে ছিলেন সেটা অবজার্ভ করেছেন। এখনো প্রায় ৮০ লক্ষ নামে অসঙ্গতি দেখা যাচ্ছে। ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, কি হবে বলে মনে হচ্ছে আপনার? এটা তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যেগুলো সম্পর্কে কোনো রকম বিতর্ক নেই তাদের নাম ২৮ তারিখে প্রকাশ হয়ে যাবে। এরপরে যেমন যেমন পাওয়া যাবে যাদের ওই তালিকার মধ্যে রাখতে হবে তাদের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবেন বিচার কমিশন। এই যে জুডিশিয়াল অফিসারদের উপর দায়িত্ব দেওয়া হলো, এর ফলে কি মানে এই যে এসআইআর প্রক্রিয়ায় যে আমরা দেখছিলাম যে বিভিন্নভাবে বাধা আসছিল, বিএলও ইয়েরা ঠিকমতো কাজ করছিল না, সেক্ষেত্রে এখানে কি এবার স্বচ্ছভাবে কাজ করা যাবে? এখন এখন যে কাজটা হবে সেটাও যে স্বচ্ছভাবে হবে এটা বলা খুব শক্ত, কারণ আমি একটু আগে দেখলাম যে সিইও দপ্তরের সামনে রাজ্যের শাসক দলপন্থী কিছু লোক বিক্ষোভ দেখাচ্ছে, এবং সেখানে কেউ আসলে তাকে জুতো দেখানো হচ্ছে বা গালিগালাজ করা হচ্ছে। তো এই পরিবেশে তো কাজ করা যায় না। তো অতএব সুপ্রিম কোর্ট একটা বলে দিয়েছে, তারপর কাজটা ঠিক ঠিক হবে এটা ভাবার কোনো কারণ নেই। কারণ সুপ্রিম কোর্ট তো ডিজিকে বলেছিল যে সে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকমতো রাখতে হবে। তারপরেও তো সেগুলো রাখা হয়নি। তারপরে আপনারা দেখেছেন ফারাক্কা হয়েছে, চাকুলিয়া হয়েছে, ইটাহার হয়েছে, কুলতলি হয়েছে, বাসন্তী হয়েছে, ভাদুড়িয়া হয়েছে, সুপ্রিম কোর্ট বলার পরেও। তো এই রাজ্যের যারা শাসক দলের নেতা নেত্রী আছেন এবং তাদের অধীনে যে পুলিশরা কাজ করে একদম দলদাস হয়ে গিয়েছেন, তারা যে সুপ্রিম কোর্টের আদেশ তারা মানব না তো বলতে পারেন না, সেজন্য মুখে বলতে পারছেন না, কিন্তু কাজে কর্মে বুঝিয়ে দিচ্ছেন যে আমরা মানব না। মানে এই জুডিশিয়াল অফিসারদের তত্ত্বাবধানে যে শুনানি চলছে, এরপর কি নির্বাচনে আমরা কোনো বড় পরিবর্তন দেখতে পাবো? এখানে তো শুধু সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে যে যেগুলো এখনো সিদ্ধান্ত হয়নি সেই সিদ্ধান্তগুলো কি হবে সেটাই জজ সাহেবরা ঠিক করবেন। তার বাইরে তো তারা কিছু করবেন না। অতএব ভোটে আলাদা কিছু দেখতে পাবেন কিনা এর জন্যে কিছু বলা যাবে না। ১লা মার্চ থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব মানে রাজ্যে এলে কলকাতা পুলিশই তাদের সাধারণত কন্ট্রোল করে। কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে এরা? দেখুন, যে কোনো বাহিনীর লোকেরা কিভাবে কাজ করে সেটা আপনাকে বুঝতে হবে। ধরুন আমাদের রাজ্যে তো যে থানায় পুলিশরা আছে জেলার অধীনে, রাজ্য পুলিশের অধীনে, কলকাতা পুলিশের অধীনে, তারপরে রাজ্য পুলিশের আমি যখন ছিলাম তখন জানতাম ১১টা এসএপি ব্যাটালিয়ন, স্টেট আর্ম পুলিশ, তারপরে ৩টে ইএফআর ব্যাটালিয়ন আছে কলকাতা পুলিশের, এবং ৮টা কলকাতা আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে। একটা ব্যাটালিয়ন মানে ১০০০ খানিক লোক। তো তার মানে এই ১১, ৩, ১৪, ৮, ২২টা হচ্ছে, তার মানে ২২,০০০ লোক আছে। এরা কিন্তু সাধারণ অবস্থায় কোনো পুলিশের ডিউটি করে না, এরা রিজার্ভ থাকে।
যখন কোনো বড় ঘটনা, যেমন ধরুন বেলডাঙায় রাস্তা অবরোধ হলো, জাতীয় সড়ক অবরোধ হলো এবং রেল লাইন অবরোধ হলো, তখন স্থানীয় থানার যারা পুলিশ আছে বা তার উপরে যারা এসডিপিও আছে, এসপি আছেন, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আছেন, জেলা ম্যাজিস্ট্রেট আছেন, তাদের কাজ হচ্ছে এই অবরোধটা তোলা। এখন অবরোধটা তুলতে গেলে তারা যদি উঠে যেতে মিটে গেল, কিন্তু তারা উঠলো না, কিন্তু তাদের লোক সংখ্যা তো বেশি যে স্থানীয় পুলিশের দ্বারা সেটা সামলানো সম্ভব নয়। তখন এই বাহিনীর লোকদেরকে ডাকা হয়, তারা এসে কোনো সিদ্ধান্ত নেন না। স্থানীয় পুলিশ অফিসাররা থাকেন সেখানে, যে থানার ওসি থাক, এসডিপিও থাক বা এসপি থাক, তারা সিদ্ধান্ত নেন। অথবা যদি ম্যাজিস্ট্রেট থাকে, তো সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট থাক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাক, তারা সিদ্ধান্ত নেন। তাদের সিদ্ধান্তটা যাতে কার্যকর হয়, তাতে একটা বল হিসাবে তারা তাদের পাশে দাঁড়ায়। যে তাদেরকে যদি বলা হয় যে ঠেলে সরিয়ে দাও, তারা ঠেলে দেয়। তারা যদি বলে যে লাঠিচার্জ করো, লাঠিচার্জ করে। যদি বলে হয় গুলি করো, তো তারা গুলি করে। তারা নিজেরা কোনো ব্যবস্থা নেয় না। তো কেন্দ্রীয় বাহিনী আসলে আপনি কার অধীনে তাদেরকে রাখছেন, তারা তাদেরকে যেভাবে কাজ করাবে তারা সেইভাবে কাজ করবে। আমি নির্বাচনের সময় দেখেছি, পঞ্চায়েত নির্বাচন দেখেছি, কেন্দ্রীয় বাহিনী এসছে, তাদেরকে কোনো কাজই করানো হয়নি। এবং রাজ্যের যিনি নির্বাচন কমিশনার, তিনি হাইকোর্টে গিয়ে সেটা স্বীকারও করেছেন, ক্ষমা চেয়েছেন। হাইকোর্ট তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আবার যেমন বিধানসভা ভোটের সময় বা লোকসভা ভোটের সময় দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে, কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা বেআইনি কাজ করছে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি এটা ভাঙড়েও দেখেছি, ঘাটালেও দেখেছি। আমাদের দেশের যে নির্বাচনের আইন আছে, তাতে প্রার্থী প্রতিটা বুথে গিয়ে দেখতে পারেন যে ভোটটা আইন অনুসারে হচ্ছে কিনা। যদি না হয়, তাহলে তিনি অভিযোগ করতে পারেন। কিন্তু প্রার্থীকে বুথ পর্যন্ত পৌঁছতেই দেওয়া হয়নি। কিন্তু যেখানে পৌঁছতে দেওয়া হয়নি আইনত, সেখানে ভোট বাতিল হওয়ার কথা, সেখানে আইনসঙ্গত ভোট হচ্ছে না, কিন্তু কিচ্ছু হয়নি। এবং সেখানে আমি কেন্দ্রীয় বাহিনীর লোকদেরকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, কারণ তাদেরকে যারা এরকম বেআইনি কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়নি। তত কেন্দ্রীয় বাহিনী এসে কোনো লাভ নেই, যতক্ষণ না কোনো নিরপেক্ষ লোকের হাতে তাদের ব্যবহারের ভার দেওয়া হচ্ছে। মানে এমন কোনো আইন আছে যে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে কিন্তু কলকাতা পুলিশের কন্ট্রোলে না থেকে তারা নিজেদের মতো কাজ করছে বা নির্বাচন কমিশন কন্ট্রোল করছে তাদের? এখন নির্বাচন যখন করায় নির্বাচন কমিশন, আমাদের সংবিধানের দেখুন, খুব সম্ভবত ধারাটা ৩২৪-এর ৬ উপধারা, সেখানে বলা আছে যদি তারা যদি কেন্দ্রীয় সরকারকে বলে, তাহলে রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারি কর্মসূচি তাদের অধীন করে দেবে, রাজ্যপাল রাজ্য সরকারি কর্মসূচি তাদের অধীন করে দেবে। এবং যে আমাদের রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট আছে, সেখানে একটা বলা আছে যদি এই যে কর্পোরেশন বা পৌরসভা বা পঞ্চায়েত, সেখানে যারা অফিসার আছে তাদেরকেও তারা চাইলে তাদের অধীনে দিয়ে দিতে হবে। এবং কথা কোথাও বলা নেই যে এ রাজ্যে ইলেকশন ডিউটিতে যাদেরকে প্রিজাইডিং অফিসার করবে, পোলিং অফিসার করবে বা পুলিশ অফিসার করবে, তাদেরকে এই রাজ্যেরই লোক হতে হবে, আইনে কোথাও বলা নেই। ইলেকশন কমিশন যদি মনে করেন তো বাইরের রাজ্য থেকে লোকের এখানে নিযুক্ত করতে পারে, আইনে কোনো বাধা নেই। মানে ইলেকশন কমিশন চাইলে রাজ্য সরকারের যে কর্মচারীরা ভোটে কাজ করে তাদেরকে সম্পূর্ণ বাদ দিয়ে বাইরের রাজ্য থেকে লোক এনে কাজ করাতে পারে? আইনে কোথাও বাধা নেই, আমি যতটুকু আইন দেখেছি। এবং এখানে যে আপনারা যে তালিকা সংশোধনের কাজে যেটা দেখলেন, সেখানে এই বর্তমানে শাসক দল ক্ষমতায় আসার পর সরকারি কর্মচারীদের একদম দলের পদাধিকারী করে দেওয়া হয়েছে। আপনি প্রথমে খেয়াল করুন যে অগাস্ট মাসে বারুইপুর ময়নায় যে এআরও এবং এআরও ছিল, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হয়েছে। কেন? যে যাদের নাম তালিকায় ঢোকার কথা নয়, তারা সেসব নাম ঢুকিয়ে দিয়েছিল। তো এরকম লোকদের দিয়ে আপনার ভোট করা যাবে। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, দেখুন দ্বিজেন মুখার্জি গায়ক, আমাদের এখানে খুব বিখ্যাত লোক, কেউ চিনবে না এরকম নয়, অধিকাংশ লোক তাকে চিনবেন।
কিন্তু দেখা গেল যে তিনি 18 সালে মারা গিয়েছেন। তার বছর 4 পরে এই বিধাননগরে যে পৌর ভোট হলো, সেখানে তার ভোট পড়ে গেল। তার মানে কি? সেখানে যে প্রিজাইডিং অফিসার আছে, পোলিং অফিসার আছে, পুলিশ অফিসার আছে, কেউ তার নামে যে ভোট দিতে এসছে তাকে আটকায়নি। তো এরকম লোকদেরকে নিয়ে তো নিরপেক্ষ ভোট হওয়া সম্ভব নয়। যদি কেন্দ্রীয় বাহিনী মানে কোনো নিরপেক্ষ লোকের হাতে কন্ট্রোলে না থাকে, তাহলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বা ভোট করিয়ে বা এসআইআর হওয়ার পর লাভটা কি হবে? সেই তো আমরা 21-এর ভোটের মতোই দৃশ্য দেখতে পাবো। না, এসআইআর হওয়ার সঙ্গে ভোটের সম্পর্ক আছে, কিন্তু সে সম্পর্কটা কি? যে আপনি দেখেছেন যে প্রতিটা বুথে বুথে 61 জন লোক যাদের নাম আছে তারা অনেক বছর আগে মারা গেছে। যেমন আমি দ্বিজেন মুখার্জি বললাম যে তার মারার 4 বছর পরে তার হয়ে কেউ ভোট দিচ্ছে। তো এরকম দেখবেন যে 10 বছর 15 বছর হলো মারা গিয়েছে, তার নাম আছে এবং তার হয়ে কেউ ভোট দিচ্ছে। তো এসআর এর নামটা থাকলে তার নাম করে ভোট দেওয়া যাবে না। এরকম অস্তিত্বহীন লোক। এই আমি একটা টিভি চ্যানেল কথা বলছি, তারা যখন বর্ধমানে পাঠিয়েছিল, দেখা যাচ্ছে একটা হিন্দু গ্রাম, যে গ্রামে একজনও মুসলমান থাকে না, কিন্তু সেরকম ভোটার তালিকায় সেই গ্রামে মুসলমান ভোটারের নাম আছে। তার মানে কি? এই লোকগুলো কোনোদিন অস্তিত্ব ছিল না, কিন্তু ভোটের দিন তারা ভোট দিয়ে যায়। অর্থাৎ তাদের হয়ে গুন্ডা বদমাশরা ভোট দেয়। তো এই যে মরে যাওয়া লোক, অস্তিত্বহীন লোকের নাম, বা নাগরিকত্বহীন লোকের নাম, বা একাধিক জায়গায় নাম থাকা লোকের নাম, এইগুলো যদি তালিকা ঠিকভাবে সংশোধন হতো, তাহলে সব বাদ যেত। যেভাবে হয়েছে তাতে কতটা বাদ গিয়েছে আমরা জানি না, কিন্তু তাতেও তো দেখুন ভবানীপুর কেন্দ্রে, যেখানে নন্দীগ্রামে তো মমতা ব্যানার্জি প্রথমে হেরেছিলেন, তারপর ভবানীপুর থেকে জিতেছেন। তো সে ভবানীপুর কেন্দ্রে 44,000 প্লাস, তার মানে 40,000 বেশি লোকের নাম বাদ গিয়েছে। যেখানে তিনি ভোট দেন সেই ভোট কেন্দ্রেও প্রায় 1,100 লোক মরা ভোটারের নাম বাদ দিয়েছে। তো তাহলে এই যে নামগুলো বাদ যাচ্ছে, এদের নামে তো ভোট দেওয়া যাবে না। যে নামগুলো তালিকায় থাকবে তাদের নামে রিগিং করতে হবে। বারবার একটা কথা শোনা যায় যে কেন্দ্রীয় বাহিনী নাকি রাজ্যে কাজ করতে এলে বিক্রি হয়ে যায় কোথাও গিয়ে। এটা কতটা সত্যি? এটা তো দেখা গিয়েছে, সত্যি কি মিথ্যে বলার দরকারও নেই। সাধারণভাবে এখানকার যে রাজনৈতিক দলগুলোর হাতে কোটি কোটি টাকা, এই কোটি কোটি টাকা থাকার ফলে এই যে কেন্দ্রীয় বাহিনীর লোক আছে তাদেরকে ভালোভাবে খাওয়ানো হয় এবং কিছু পানও করানো হয় অনেক জায়গায়। তারপরে তাদেরকে বলে টলে যে দেখা যাচ্ছে যে হাজারদুয়ারি দেখতে চলে যাচ্ছে, চিড়িয়াখানায় চলে আসছে। এটা তো সম্ভব নয় বিক্রি না হলে। যদি একটা ডিসিপ্লিন ফোর্স, তাকে ইলেকশন ডিউটিতে পাঠানো হয়েছে, তাদের দেখার জন্য তাদের ওদের অফিসারও আছে, সেই অফিসারকে যদি প্রভাবিত না করা যায়, সেই লোকদেরকে যদি প্রভাবিত না করা যায়, তাহলে তো হাজার দুয়ারি দেখতে পাঠানো যায় না যখন তার ডিউটি আছে। তো এগুলো তো আমরা বাস্তব উদাহরণ দেখেছি। আপনার অভিজ্ঞতা কি বলে যে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলে তাদেরকে কি কি ভাবে মানে কি কি পন্থায় তাদেরকে পরিচালনা করা যায়, বা কেন্দ্রীয় বাহিনীর ওপর কি আলাদা করে অবজারভার পাঠানো দরকার? কেন্দ্রীয় বাহিনী যাতে যে কাজটা করার কথা সেরকম কাজ করতে পারে, সেরকম লোকের অধীনে রাখতে হবে। তো আপনি যে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার অসৎ লোককে করবেন, অবজারভার অসৎ লোককে করবেন, আর কেন্দ্র বাহিনী কাজ করে দেবে, এরকম হবে না। আপনাকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সৎ অফিসার করতে হবে, আপনাকে সেক্টর অফিসার সৎ অফিসারকে করতে হবে, আপনাকে অবজারভার সৎ অফিসারকে করতে হবে। যদি করতে পারেন তাহলে কেন্দ্র বাহিনী কাজে লাগবে। তো খুব সোজা হিসেব, কেন্দ্রীয় বাহিনী একটা বল, যে দরকার হলে লাঠি চালাতে পারবে, দরকার হলে গুলি চালাতে পারবে, কিন্তু অপরাধীদের বিরুদ্ধে লাঠি চালাবে না, যারা অপরাধের শিকার তাদের উপর লাঠি চালাবে, সেটা তো তারা ঠিক করবে না। যারা ঠিক করবে তারা যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে কেন্দ্রীয় বাহিনী এনে কোনো লাভ হবে না। আপনি একটা সময় প্রশাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন, অনেকগুলো নির্বাচন দেখেছেন। আমাদের রাজ্যের নির্বাচন আর বাইরের রাজ্যগুলোর নির্বাচনের মধ্যে তফাৎ কোথায়? পঞ্চায়েতের ভোট হয়েছে তো অব্যবহিত আগে, 23 সালে হয়েছে।
আহত কতজন হয়েছে সেটা বাদ। আমি একটা শেষের শুরু করে বই লিখেছি। সেখানে যতজন মারা গিয়েছেন, কোন পার্টির লোক, কারা মেরেছে সব বর্ণনা দিয়েছি। তো সেখানে ৬৪ জন লোকের মৃত্যু হয়েছে। আপনি ভারতবর্ষের কোনো রাজ্য দেখান যেখানে একটা ইলেকশনে ৬৪ জন লোকের মৃত্যু হয়? কোথাও দেখা যায় না। যেমন আমাদের রাজ্যে প্রায় সমান তামিলনাড়ু, সেখানে এক দফায় ভোট হয়ে যায়। আমাদের এখানে ৮ দফায় ভোট হয়, তারপরে খুন খারাপি হয়। আপনি অন্য জায়গায় বাদ দিন, কলকাতায় দেখুন, ওই যে কাঁকুড়গাছিতে সরকার, তাকে খুন করে দেওয়া হলো। পুলিশরা অপরাধীদের ধরল না। যখন কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল, তখন একজন এমএলএ, ২ জন কাউন্সিলর জামিন নিতে বাধ্য হলো এবং থানার ভারপ্রাপ্ত অফিসার, তদন্তকারী অফিসার আর একজন হোমগার্ড, তাদেরকে হাজতে চলে যেতে হলো। তো এরা হাজতে যেতে হয়েছে কেন? তার মানে এদের যা কর্তব্য করা দরকার ছিল এরা করেনি, করলে এই লোকটা খুন হতো না। তো যদি যেখানে এমএলএ, কাউন্সিলর, থানার অফিসার সবাই অসৎ, সেখানে আপনি কি করে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ঠিক কাজ করাবেন? এখন শেষ প্রশ্ন, কমিশন জানিয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর যে গাড়ি থাকবে তাতে জিপিএস ট্র্যাকার লাগানো থাকবে। এই জিপিএস ট্র্যাকার দিয়ে এতদিন যে বেনিয়মগুলো হয়ে যেত, যে ঘটনা ঘটে যেত তার ০.৫ ঘন্টা ৪০ মিনিট পর কেন্দ্রীয় বাহিনী আসছে, এগুলো আটকানো সম্ভব হবে? জিপিএস ট্র্যাকারে কি বলবে? আপনার কাছে যদি থাকে, তাহলে যারা আপনাকে পর্যবেক্ষণ করবেন তারা দেখতে পাবেন যে আপনারা আমার বাড়িতে আছেন, এইটুকু। তার বেশি তো কিছু নয়। তো যে লোকেরা তাদের নিয়ন্ত্রণ করবেন, কাজে লাগাবেন, তারা যদি সৎ না হয়, তো জিপিএস ট্র্যাকার কোনো একটা বুথে বা কোথাও যেখানে ঝামেলা হচ্ছে তার কাছাকাছি গাড়ি রেখে দেবে, কিন্তু কোনো তাদেরকে ব্যবহার করবে না। আপনার কি লাভ? যদি ব্যবহার করতে হয়, তাহলে যাদের অধীনে তাদেরকে রাখা হবে তারা সঠিকভাবে তাদের ব্যবহার করবে, এইটা নিশ্চিন্ত করতে হবে। তো সেটা যদি ইলেকশন কমিশনকে করতে হয়, খবর পাওয়া যায় কে কিরকম লোক, খবর না পাওয়ার কিছু নেই। এবং যখন একাধিক পার্টি আছে, এক পার্টির হয়ে যে কোনো পুলিশ অফিসার কাজ করলে অন্য পার্টির লোক বলে দেবে। এই যে দেখুন আজকে হাওড়ায় যে খুন হয়েছে, অন্য পার্টির লোকেরা তো বলছে যে এমএলএ এর সঙ্গে তাকে দেখা গেছে, এমএলএ মোটরসাইকেল করে যাচ্ছেন, এমএলএ এর সঙ্গে মিটিং করছেন, এমএলএ সভায় তার প্রশংসা করছেন। তো এগুলো তো কত তাড়াতাড়ি জানা যাচ্ছে। অতএব ইলেকশন কমিশন যদি চান, তাহলে এগুলো জেনে যাবেন, তাহলে সৎ অফিসার যারা আছে তাদের কাজে লাগাবেন। যদি যথেষ্ট সংখ্যক সৎ অফিসার না পাওয়া যায়, তাহলে যে সুপ্রিম কোর্ট যেমন বলেছেন বাইরে থেকে জজ সাহেব আনছেন, তেমনি বাইরের রাজ্য থেকে লোক নিয়ে আসুন। মানে এর আগের ইলেকশন কমিশনকে যেমন আমরা দেখেছি একদম দলদাসের কাজ করেছে শাসক দলের, এই ইলেকশন কমিশন কি তার থেকে বেটার? এখন আপনি দুটো জিনিসে গন্ডগোল করেন না। আপনারা পঞ্চায়েত ভোটে, যেখানে আমি বললাম ৬৪ জন মারা গিয়েছে, আমাদের দেশের এই পঞ্চায়েত ভোট বা যে কোনো লোকাল গভর্নমেন্টের ভোট, পৌরসভার ভোট বা কর্পোরেশনের ভোট, এগুলো করায় কিন্তু রাজ্য নির্বাচন কমিশন। এই রাজ্য নির্বাচন কমিশনের যিনি প্রধান তাকে বলা হয় রাজ্য নির্বাচন কমিশনার। তো পঞ্চায়েত ভোটে যিনি এই অপদার্থতা দেখিয়েছেন, অপদার্থ তুললে ভুল হবে, পক্ষপাতিত্ব, মানে হাইকোর্টের আদেশও মানেননি, রাজ্যপালের কথাও শোনেননি, সেটা হচ্ছে এই রাজ্য নির্বাচন কমিশন, রাজীব সিনহার কথা আপনারা বলছেন। আর এখন যিনি কাজ করছেন তিনি সিইও, তিনি কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে দিল্লিতে, তাদের হয়ে কাজ করছে। অতএব নিয়ন্ত্রণকারী সংস্থা আলাদা। এখন যিনি কাজ, মানে বিধানসভার ভোট কি লোকসভার ভোট, প্রেসিডেন্টের ভোট কি ভাইস প্রেসিডেন্ট ভোট, এগুলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন করে। এবং বিধানসভার ভোটেও রাজ্যে যিনি সর্বোচ্চ পদে থাকেন তিনি, এখানে বলা হয় চিফ ইলেকটোরাল অফিসার।
অসংখ্য ধন্যবাদ।